সরি বাড়ি ভাই, আমি একটু আসলে আবেগটা ধরে রাখতে পারছি না। আমি জানি না আপনার এটা এখন লাইভ হচ্ছে বোধহয়, তো আমি 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 জানি না আসলে এই অনুভূতি আমি ব্যাখ্যা করতে পারবো না। আমার বাবার মৃত্যু, আমার মায়ের মৃত্যু, আমার ছোট ভাই কয়েকদিন আগে মারা গিয়েছে, কোনো কিছুই আমাকে এভাবে কাঁদায়নি। 32 নম্বর যখন আবার ভেঙে দেওয়া হলো 5 আগস্টে 32 নম্বরে আগুন দেয়াকে আমি যদি আক্রোশ হিসেবেও ধরি, কিংবা আমি যদি একটা আন্দোলনের বিজয়ী জনতার প্রতিক্রিয়া হিসাবেও ধরি, যদিও সেটা ঠিক নয়, আজকে ধানমন্ডি 32 ভেঙে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের জন্মের ইতিহাস, যেই বাড়িটিতে বাংলাদেশের জন্ম হয়েছিল, যেই বাড়িটাতে বাংলাদেশের স্বপ্নের জন্ম হয়েছিল, সেই বাড়িটাকে গুড়িয়ে দেওয়ার সঙ্গে বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থানের ইঙ্গিত দেয়। যে উত্থানের ইঙ্গিতের কথা আমরা গত 5 আগস্টের আগে থেকে বলছিলাম। 5 আগস্টে 32 নম্বর পুড়িয়ে দেয়া, আজকে পুনরায় এটাকে গুড়িয়ে দেয়া, এর ভেতর দিয়ে রাজনীতির সমীকরণটা খুব স্পষ্ট হয়ে গেল। আমার যা অনুভূতি, আমার ধারণা বাংলাদেশের প্রায় সকল মানুষের একই অনুভূতি। আকামুল্লাহ, আমি একটু বলি পেছনের কিছু ঘটনা। আমি 80-র দশকে যখন বাংলাদেশটা পায়ে হেঁটে ঘুরি মুক্তিযুদ্ধের সংগ্রহের জন্য আমি ঢাকায় আসি, তখন আমি বাড়িটা দেখতে গিয়েছিলাম। তখন আমার বাড়িটা দেখে প্রথম অনুভূতি হয়েছিল যে এই ধরনের একটা সাধারণ বাড়িতে বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই ধরনের সাধারণ বাড়িতে কিভাবে উনি ছিলেন, এটা নিরাপত্তার কারণে এটা বাস্তব ছিল না। কিন্তু পরে তো আমরা বিভিন্নভাবে শুনেছি ওনার বক্তব্যগুলো, উনি মনে করতেন ওনার নিরাপত্তার মূল কাঠামো হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং তাকে হত্যা করতে পারেন এমন বিশ্বাস থেকে উনি ছিলেন। এবং বাংলাদেশের যত ঘটনা বলি 75-এর আগে পরে নানা, আজকে একটা ছবি আমি দেখতেছিলাম, অনলাইনে এসেছে। ছবিটা এরকম, দেশ স্বাধীন হয়ে গেছে, সারা দেশে মানুষ ঢাকা আসছে, বঙ্গবন্ধু বাড়ি দেখতে যাচ্ছে, বঙ্গবন্ধু বাড়ির সামনে দাঁড়িয়ে দোয়া করতেছে যে আল্লাহ আমার বঙ্গবন্ধু বেঁচে আছে কিনা আমরা জানি না, বঙ্গবন্ধু কবে আসবেন, এইভাবে সে দোয়া করছে। সেই বাড়িটা জাদুঘর করা হয়েছিল। 75-এর শক্তি সেই বাড়িটা ধ্বংস করে নেই। রক্তাক্ত সিঁড়ি ছিল, বঙ্গবন্ধু ব্যবহার্য সমস্ত বিষয়গুলো ছিল। যে যে জাদুঘরটা তৈরি হয়েছিল বাংলাদেশে বিশাল একটা সম্পদ ছিল এই জাদুঘরটা। সেই স্মৃতিগুলো সব ধ্বংস হয়েছে 5 আগস্ট। এবং আজকে যারা ধ্বংসটা করেছে, আমি অনলাইনে শুনছিলাম তাদের বক্তব্য, সেখানে তারা বলছিল যে 5 আগস্টে এটা করা উচিত ছিল, তারা এটা করে নেই, ভুল করেছে তারা। এবং আজকে যে এটা করতে পারবে এটা তারা ভাবে নাই, এবং বলছিল যে বুলডোজার সরবরাহ করেছে। কোন কর্মকর্তা বারবার যোগাযোগ করছিল যে এই বুলডোজার ঢুকবে না, ওই বুলডোজার চেঞ্জ করতে হবে, এইভাবে বুলডোজার বারবার বদল করা হচ্ছিল। এবং সরকার আছে কিনা বা সরকার থাকলে সরকারের সমর্থন ছাড়া ভাই আমি একটু বলি। আপনি তো ঢাকা এসে প্রথম 32 নম্বরে আসা এবং আপনার ওই বাড়িটা দেখার অনুভূতির কথা বললেন। আমি আপনাকে এটুকু বলি, 5 আগস্টে তো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। আগস্টের 3 তারিখে বাংলাদেশ টেলিভিশনের 15 আগস্টের একটা অনুষ্ঠানের জন্য ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজনামচা এবং অসমাপ্ত আত্মজীবনী থেকে কয়েকজন আবৃত্তি শিল্পীকে দিয়ে পাঠ করানো হবে। আমাকেও বলা হয়েছিল,
এবং ওই দিন আমি ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে 3 তারিখে বিকেলের দিকে আমি যাই এবং অসমাপ্ত আত্মজীবনী থেকে 2টো অংশ পড়ি এবং কারাগারের রোজনামচা থেকে 2টো অংশ পড়ি। তো আমার সঙ্গে সবসময় আমার যে ছেলেটা থাকে, কারণ আপনি জানেন যে আমার তো 2002 এর অপারেশন পিনহার্টের পরে টর্চারে আমার মানে বহু রকম শরীরের সমস্যা হচ্ছে। তার মধ্যে হচ্ছে আমি ওজন ক্যারি করতে পারি না, আমাকে 1 কেজির উপরে ওজন হাতে ক্যারি করতে না করা হচ্ছে। বই খাতা মিলিয়ে অনেক জিনিস ছিল। আমার সাথে যে ছেলেটা, ওকেও আমি অনুরোধ করলাম এবং 32 নম্বরে ঢুকতে দিল। বিটিভির ক্যামেরায় রেকর্ডিং হচ্ছিল। আমার সাথে যে ছেলেটা, যার কাছে আমার বই মোবাইল গুলো ছিল, ও আমার মোবাইলে ওই দিন কিছু ছবি তোলে এবং আমার আবৃত্তিটা ভিডিও করে। 3 আগস্ট 2024। 4 তারিখ 5 তারিখে তো আর কিছু নেই, 5 তারিখে তো পুড়িয়ে দেওয়া হলো। এটা আসলে এবং বিটিভির ক্যামেরায় ধারণ করা যে জিনিসগুলো ছিল সেগুলো তো পরের দিনই 5 তারিখের পরেই বিটিভি সেগুলো তাদের আর্কাইভ থেকে ফেলে দিয়েছে। আমার মোবাইলে তোলা ওই ছবিগুলো হচ্ছে ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ জীবন্ত ছবি। আমি আজকে সেটা ফেসবুকে দিয়েছি। 3 আগস্টের সন্ধ্যায় ওই ছবিগুলো তোলা। ওই দিন আমার কাছে 32 নম্বরে দাঁড়িয়ে, এর আগে অনেকবার গিয়েছি, ওই দিন একটা ভিন্ন অনুভূতি ছিল। ওই অনুভূতিটা এরকম ছিল যে শেখ হাসিনার লেখা আমার পিতা শেখ মুজিব, এই বইতে উনি প্রথম 87 সালে এরশাদ সরকার তাকে যখন গ্রেফতার করে এবং ধানমন্ডি 32 নম্বরে বন্দি করে রাখে এবং ধানমন্ডি 32 নম্বরটা উনি যখন নিজ হাতে পরিষ্কার করেন 75 থেকে 87, 12 বছর পরে, ময়লা ধুলা পরিষ্কার করে সবকিছুকে গোছান এবং ওই দিন উনি বলেন যে এটাকে উনি জাদুঘর করে দিবেন। ওই সময় ওই বইটাতে উনি লেখেন এবং পরবর্তীতে এটা জাদুঘর করে দেওয়া হয়। এই বাড়িটা কিন্তু আর শেখ হাসিনার বাড়ি নেই, এই বাড়িটা কিন্তু রাষ্ট্রের, এই বাড়িটা জাদুঘর, এই বাড়িটা ইতিহাস। এটা নিশ্চিত যারা ভেঙেছে, যারা 5 আগস্ট পুড়িয়েছে কিংবা আজকে 5 জানুয়ারি যারা ভেঙে দিল, তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি, রাজনৈতিক কি ফায়দা হাসিলের জন্য তারা করলো, সেগুলো সবই আমাদের কাছে পরিষ্কার। শুধু এইটুকু বলতে চাই যে কোন কাঠামো ভেঙে দিয়ে ইতিহাস তো মুছে ফেলা যায় না। আর পৃথিবীর সকল দেশে ইতিহাসগুলো বিভিন্ন সময় যারা দায়িত্বে থাকে তাদের মতো করে লেখবার চেষ্টা হয়, কিন্তু ইতিহাসের কোনো পাতাই কিন্তু মুছে যায় না। 75-এর 15 আগস্টের পরে 21 বছর সংগ্রাম করে 1996 সালে আবার মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে ক্ষমতায় আসার জন্য 21 বছর সংগ্রাম করতে হয়েছিল। আর 5 আগস্ট, 5 জানুয়ারি, 5 ফেব্রুয়ারি, 6 মাস। আজকের ঘটনা কিন্তু বাংলার মানুষকে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশের ব্যাপারে ঐক্যবদ্ধ করে দিল এবং আমি নিশ্চিত করে বলি যে খুব দ্রুত বাংলার মানুষ রাজপথে নেমে আসবে। এই 5 জানুয়ারি যারা 5 আগস্টের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে বলে ভাবছে, তাদের কবর রচনা হলো। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আমি সংস্কৃতি কর্মী, আমি রাজনীতির কর্মী, কিন্তু আমি এইটুকু শুধু বলছি যে সংস্কৃতি কর্মী হিসেবে আমি যে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত আমি ঘুরে বেরিয়েছি, সাধারণ মানুষের অনুভূতি আমি যা জানি, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশে কেউ কোনোভাবেই রাজনীতি করতে পারবে না। এখন যারা ক্ষমতায় আছে তারা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এটা আজকে সুস্পষ্ট
সুষ্ঠুভাবে প্রকাশিত হয়েছে এবং আজকেই তাদের কবর রচিত হয়েছে। বাকিটা সময়ের ব্যাপার। মানুষ যে কোনো সময় রাস্তায় নেমে আসবে এবং তারপরে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশটা আমরা ফিরে পাবই। আরো কিছু রক্ত ঝরবে। এই ঘটনায় কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া রিপোর্ট আমি দেখছিলাম। ওই মিডিয়া রিপোর্টে যাদের বক্তব্য নেওয়া হচ্ছে, যারা ভাঙচুরের সাথে জড়িত, ধ্বংসের সাথে জড়িত, তারা বলার চেষ্টা করছে এই ঘটনাটা তাদের আবার ঐক্যবদ্ধ করেছে। অনেকে মনে করেছিল যে তারা বিভক্ত হয়ে গেছে, তারা যে বিভক্ত হয়নি, আজকে সেটা তারা আবার প্রমাণ করেছে। একটা তো প্রত্যেকটা ঘটনার সঙ্গে যারা জড়িত থাকে তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব ভাষ্য থাকে। হ্যাঁ, এটা হচ্ছে তাদের ভাষ্য যে তাদের ঐক্যবদ্ধ করেছে। কিন্তু 5 আগস্টে কয়েক লাখ মানুষ ঢাকা শহরের রাস্তায় ছিল, আর আজকে হাজার খানেক মানুষও ছিল না। সংখ্যাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না যদিও, কিন্তু গণমানুষের সম্পৃক্ততা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা সত্য যে 5 আগস্টে যখন নাকি বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট সরকার মনে করে রাস্তায় নেমে এসেছিল, তারা বুঝতে পারেনি যে এটি মুক্তিযুদ্ধ বিরোধী উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর একটি ষড়যন্ত্রের ফল হচ্ছে 5 আগস্ট। আজকে তাদের কাছে স্পষ্ট। আরো কিছুদিন আগে থেকে, অল্প কিছুদিন পর থেকেই, 5 আগস্টের খুব অল্প সময় পর থেকেই এটি স্পষ্ট হতে শুরু করেছে। আজকে একেবারে স্পষ্ট। সুতরাং যারা ক্ষমতায় থাকে তাদের ভাষা তো মিডিয়া প্রচার করে। আজকে তো মিডিয়াগুলোকে গত 16 বছর ধরে দেখেছি, আবার আজকেও তাদের যা প্রচার করলো তা দেখলাম। তারা যেভাবে করে জুলাই আগস্টের আন্দোলনের বিভিন্ন ফুটেজ গুলো, বিভিন্ন ছবি চিত্রগুলো সামনে নিয়ে এসে তারপরে আজকের ধানমন্ডি 32 নম্বর ঘুরিয়ে ফেলার যে জাস্টিফিকেশন দেবার চেষ্টা করেছে মিডিয়াগুলো। আপনি নিজে সাংবাদিক ছিলেন, আপনি জানেন বাংলাদেশের জনগণের কাছে কিন্তু এই সাংবাদিকতার কিংবা আজকের যে সংবাদ যারা প্রচার করছে তাদের কিন্তু জবাবদিহি করতে হবে। আপনি একজন নিরপেক্ষ সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। আমরা যখন 90-এর আন্দোলনে একদমই কৈশোর উত্তীর্ণ তরুণ আন্দোলনটা করছি, ওই সময় আপনি আমাদেরকে দেখেছেন, আমরাও আপনাদেরকে দেখেছি। ওই সময়ের সাংবাদিকদের ভূমিকা আর আজকে সাংবাদিকরা, যে সাংবাদিকরা এইগুলো প্রচার করছে, তাদের ভূমিকা কিন্তু প্রশ্নবিদ্ধ। আমি একটা বিষয় এখানে শেয়ার করি সবার সাথে। এটা বক্তব্য হচ্ছে, ওনার নাম হচ্ছে ফিরোজ আহমেদ। ফিরোজ আহমদ, উনি হচ্ছেন সংবিধান সংস্কার কমিটির সদস্য। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, আজকে যারা যারা এই কাজটি করেছে, যারা যারা এই কাজে উস্কানি দিয়েছে, সেই যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ইউনূস সরকারের কর্তব্য। বৈধ হিসেবে মনে করেন এমন একটি সরকার অস্তিত্ব থাকলে পুরো ভবনে বুলডোজার চালানো কিংবা আগুন দেয়া কিংবা ভাঙচুর সন্দেহভাবে ফৌজদারি অপরাধ। আজকে যারা এই কাজটি করেছে, যারা যারা এই কাজের উস্কানি দিয়েছে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনূস সরকারের কর্তব্য। ফিরোজ আহমদ আরো বলেছেন, অন্তর্বর্তী সরকার হিসাবে আপনাদের গ্রহণযোগ্যতা ন্যূনতম প্রমাণ দিতে হবে, এদের বিচার করা। বাংলাদেশ ভূখণ্ডে যে কোনো সম্পত্তির নিরাপত্তা যদি সরকার দিতে না পারে, ঘোষণা দিয়ে ভাঙা যায়, তাহলে সরকারের কার্যত অস্তিত্ব